হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেয়ামিল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই রেয়ামিলটা তোমরা যারা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দিবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে মানে এই অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটা এক্সামে তোমাদের কোশ্চেন থাকে। সো এটা সলভ করা বা এটা সমাধান করা খুবই ইজি, খুবই অল্প সময়তে এটা সলভ করা যায়। বাট কিছু জিনিস যদি তুমি এখানে অ্যাভয়েড করো, মানে তুমি যদি এগুলো মেনে না চলো, তাহলে এক্ষেত্রে তোমার রেয়ামিলটা তুমি আনফিনিশ করে আসতে হবে, তোমার মিলবে না। তো কি কি ভুলগুলো আমাদের হতে পারে এক্সামে, বা কি কি ভুলগুলো অ্যাভয়েড করা যাবে না, বা কি কি একদম জানতে হবে। তো সেই জন্য আজকের এই ক্লাসটি তোমাদের জন্য বাধ্যতামূলক, যে হচ্ছে তোমরা যারা বেসিক থেকে একদম যে সবগুলো বিষয় তুমি জানতে চাও, তো আজকের এই ক্লাসটি তোমার জন্য। সো রেয়ামিলটা কি আসলে? তো রেয়ামিল করার আগে আমরা একটু ব্যাকে যাই। রেয়ামিল আমরা একটু খতিয়ান করেছি, তাই না? রেয়ামিলের আগে যে বিষয়টা আমরা হচ্ছে খতিয়ান করেছিলাম। তো খতিয়ানে আসলে কি করেছিলাম আমরা? খতিয়ানে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ডেবিট ক্রেডিট বের করছিলাম। মানে ডেবিট ক্রেডিট মানে কি? মানে আমরা ডেবিটের উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত বের করছিলাম। আমরা প্রথম যে জাবেদা করছি, জাবেদা থেকে খতিয়ান আসছে। জাবেদার যে লেনদেনগুলো আছে সেগুলো হিসাব করছিলাম, ডেবিট ক্রেডিট করছিলাম। সেই ডেবিট ক্রেডিট গুলাকে একটা শ্রেণীর হিসাবে, মানে হচ্ছে এই যে খতিয়ানটা সেটা একটা শ্রেণী করছে। নগদের একটা শ্রেণী, তারপর হচ্ছে দেনাদার একটা শ্রেণী, পাওনাদার একটা শ্রেণী, মানে সবার একটা শ্রেণী করছে, একটা উদ্বৃত্ত করছে। বিষয়টা যদি আমি তোমাকে আরো একটু ভালোভাবে বুঝাতে চাই, আমরা ডক্টরের দোকানে যাই। তো ডক্টরের দোকানে গেলে তুমি কি দেখবা? একটা ফার্মেসির দোকানে গেলে তুমি ঠিকই দেখবা ওষুধগুলো একটা শেপে শেপে সাজানো আছে। এখানে গ্যাস্ট্রিকের ওষুধ, এখানে এই ওষুধ, হ্যাঁ, প্রত্যেকটা এখানে ভিটামিন, এই সেকশনে ভিটামিন। তো ওরা এটা কেন করছে? ওরা তো সবগুলো হিজিবিজি করে রাখতে পারতো, মানে একটা শেপে একদম সব ধরনের ওষুধ রাখতে পারতো। তারা সেটা না করে সেটা সেকশন ওয়াইজ কেন রাখছে? যাতে তারা আইডেন্টিফাই করতে, হ্যাঁ, একজন কাস্টমার আসলে সাথে সাথে যেন তাকে সেই ওষুধটা দেওয়া যায়। সেই জন্য হচ্ছে কি, সে একটা শেপে শেপে রাখছে। তো ক্ষতিয়নটা এরকম এই জন্য করা হয়েছে যে আমাদের জাওয়াদাটা কি করা হয়, যে প্রত্যেকটা মানে আমি একটা মাসে যদি হিসাব চিন্তা করি, তা একটা মাসে কি হয়, অনেকগুলো নগদের আদান প্রদান হয়, অনেকগুলো ক্রয় বিক্রয় হয়। তো ওই যে নগদটাকে একটা নগদের সেকশনে নিয়ে আসা, আমি নগদ হিসাব নামে একটা সেকশন করব, সেই সেকশনে এই মাসে মানে হচ্ছে এই চলতি মাসে যতগুলো নগদের আদান প্রদান হয়েছে সবগুলো ওই নগদ হিসাব থেকে আমি জানতে পারবো। নগদ হিসাব থেকে জানতে পারবো একটা মাসের শেষে আমি সেই নগদের কত টাকা উদ্বৃত্ত আছে সেটা জানতে পারবো। তেমনি ক্রয়ের ক্ষেত্রেও সেম, আমি কত টাকা ক্রয় করছি, ক্রয় বিক্রয় করছি, সেগুলো একটা মাসের শেষে ক্রয়ের উদ্বৃত্তের মাধ্যমে জানতে পারবো। তো এই জন্য হচ্ছে খতিয়ান করে। তো খতিয়ানে বেসিক্যালি আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ডেবিটের উদ্বৃত্ত পাই, একটা হচ্ছে ক্রেডিট, মানে খতিয়ানে ডেবিটের উদ্বৃত্তের জের পাই, আর একটা হচ্ছে ক্রেডিট উদ্বৃত্তের জের পাই, তাই না? মানে যেগুলো হচ্ছে ডেবিট, যেমন নগদ একটা ডেবিটের উদ্বৃত্ত জের, তারপর হচ্ছে ব্যয় একটা ডেবিট উদ্বৃত্তের জের। তো সেগুলো আমরা পাই। তো এখানে কি পাই আমরা? একটা হচ্ছে ডেবিট উদ্বৃত্তের জের পাই, হ্যাঁ, উদ্বৃত্ত পাই। আরেকটা কি পাই? ক্রেডিট উদ্বৃত্ত পাই, তাই না? ওকে ওকে তাহলে একটা ডেবিট উদ্বৃত্ত আর ক্রেডিট উদ্বৃত্ত, এইটাই হচ্ছে আমাদের কি খতিয়ান আমরা করে থাকি। ক্লিয়ার? তাহলে সে কি করে, খতিয়ানটা কি করে, একটা শ্রেণী বিন্যাস করে, প্রত্যেকটাকে শ্রেণী। যেমন হচ্ছে নগদের একটা শ্রেণী, মানে নগদান হিসাবকে একটা শ্রেণীতে নিয়ে আসা, নগদান হিসাব নামে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাবে নিয়ে আসা, ঠিক আছে? তারপর হচ্ছে পাওনাদার হিসাবে একটা নিয়ে আসা। ক্লিয়ার? তো এগুলো কি একটা উদ্বৃত্ত বের হয়, এগুলোর কি হয়, উদ্বৃত্ত বের হয় না? ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, এরকম একটা বের হয়। সে রেয়ামিল কি করে এখন, এই খতিয়ানে যে উদ্বৃত্তগুলো আছে, খতিয়ানে যে ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো আছে, সেগুলোকে সে কি করে, গাণিতিকভাবে যাচাই করে। সে কি করে, গাণিতিকভাবে যাচাই করে। গাণিতিকভাবে কি যাচাই করে? যে দুইটা দুইটা পার্টি ভাগ করে, এই ডেবিট উদ্বৃত্তকে ক্রেডিট উদ্বৃত্তকে একটাকে ডেবিট সাইড করে আর একটা হচ্ছে ক্রেডিট সাইড করে, ঠিক আছে? সে কি করে, ডেবিট সাইড করে, ক্রেডিট সাইড করে। তো এই যে যেগুলো ডেবিট উদ্বৃত্ত সেই অ্যামাউন্ট গুলো এখানে বসানো হয়, আর যেগুলো ক্রেডিট উদ্বৃত্ত সেগুলো অ্যামাউন্ট এখানে বসানো হয়। যোগ বিয়োগ করার ফলে, একদম দুইটাই যোগ বিয়োগ করার ফলে এর অ্যামাউন্ট সমান আছে কিনা, মানে ডেবিট সমান, অর্থাৎ ডেবিটে যদি 100 টাকা হয়, ক্রেডিটও কি 100 টাকা হয়েছে কিনা, এটাই যাচাই করে। এটাই হচ্ছে তোমার রেয়ামিলের কাজ।
এটা কিসের কাজ? রেয়ামিল কাজ করে। রেয়ামিল হলো ক্ষতিহীন যে উদ্বৃত্ত, মানে রতিহীন যে ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত আমরা পাই, সেই ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্তের কি করে, উদ্বৃত্তগুলো ঠিক আছে কিনা, অ্যামাউন্ট গুলো ঠিক আছে না, সেটা মোট অ্যামাউন্টটা সে একটা তালিকা, অর্থাৎ ডেবিট গুলোকে একটা তালিকায় নিয়ে আসে, ক্রেডিট গুলোকে একটা পাশে নিয়ে আসে, অ্যামাউন্ট গুলো যাচাই করে যে ডেবিট টাকা সমান আমার ক্রেডিট টাকা ঠিক আছে কিনা, সেটাই কি যাচাই করে। এখন এটা যদি ঠিক না হয়, ধর ডেবিটে 100, ক্রেডিটে হচ্ছে তোমার 90 হয়েছে, তাহলে কি রেয়ামিলটা মিলে না, সে গাণিতিকভাবে কি বিশুদ্ধ, মানে গাণিতিকভাবে মিলে নাই, ঠিক আছে। ওকে, তো এটাই হচ্ছে রেয়ামিল। তাহলে রেয়ামিল কি করে, আমাদের হচ্ছে ক্ষতিহীন যে উদ্বৃত্তগুলো আছে, সেই ক্ষতিহীন উদ্বৃত্তগুলো কি ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোকে গাণিতিকভাবে কি করে, গাণিতিকভাবে কি করে যাচাই করে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, খুবই সুন্দর। তাহলে রেয়ামিলের উদ্দেশ্যটা কি, তাহলে উদ্দেশ্যটা কি, রেয়ামিলের উদ্দেশ্যটা কি, হিসাবের, অর্থাৎ এই যে খতিয়ানের যে হিসাবগুলো আছে, অর্থাৎ ডেবিট উদ্বৃত্তের হিসাব আর ক্রেডিট উদ্বৃত্তের হিসাব, সেই ডেবিট উদ্বৃত্তের হিসাব আর ক্রেডিট উদ্বৃত্তের হিসাবগুলো কি করে গাণিতিকভাবে যাচাই করে। তাহলে কি উদ্দেশ্য, গাণিতিক শুদ্ধতা যাচাই, ঠিক আছে। তাহলে সে কি করে, এই যে রেয়ামিলটা কি করে, রেয়ামিলটা হচ্ছে, রেয়ামিলের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা গাণিতিক শুদ্ধতা যাচাই, মানে এই যে আমাদের ডেবিট উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত আছে খতিয়ান থেকে, সেটা গাণিতিকভাবে শুদ্ধ আছে কিনা, ডেবিট সাইডে ক্রেডিট সাইড ঠিক আছে কিনা, সেটা যাচাই করে। হ্যাঁ, তো এটার যাচাই করার কারণটা কি, এটা যদি, এটা কি এই খতিয়ানটা, মানে হচ্ছে আমরা রেয়ামিলটা যদি প্রস্তুত না করা হয়, মানে রেয়ামিলটা যদি তৈরি না করি, তাহলে কি আমার কি কোনো সমস্যা হবে একটা প্রতিষ্ঠানে? সমস্যা হবে না। তাহলে এটা কেন প্রস্তুত করা হয়, কেন? এর কারণটা হচ্ছে, আমরা আমাদের প্রতিষ্ঠানে একদম ফাইনাল গোল যেটা, আমাদের হিসাব বিজ্ঞান আমরা জানি একটা প্রধান উদ্দেশ্য যেটা আর্থিক বিবরণী প্রস্তুত করা, সেই আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করার জন্য, অর্থাৎ হচ্ছে কি আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী প্রস্তুতে হেল্প করার জন্য, হেল্প করে, বুঝতে পারছি। তাহলে কি হয়, আমার এই রেয়ামিলটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতে কি করে, হেল্প করে, বুঝতে পারছি। যাতে আমার ওই যে খতিয়ান, খতিয়ান থেকে তাহলে কি, খতিয়ান থেকে কি আমার আর্থিক বিবরণী প্রস্তুত করা যায় না, যায়। খতিয়ান থেকেও কি আর্থিক বিবরণী প্রস্তুত করা যায়, সেক্ষেত্রে কি টাইমটা একটু বেশি লাগতে পারে, তুমি প্রত্যেকটা খতিয়ান উল্টাইতে থাকবা, অনেক পেজ হবে, ঠিক আছে। তো রেয়ামিল কি করে, সেই এই যে আমাদের খতিয়ানের যে উদ্বৃত্ত গুলো আছে, ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত আছে, সেগুলোকে কি করে একটা তালিকায় নিয়ে আসে, খতিয়ানের তালিকা, খতিয়ানের যে উদ্বৃত্ত গুলো আছে, সেই উদ্বৃত্ত সমূহের কি একটা তালিকা, ঠিক আছে, জাস্ট তালিকা। আমি একটা একটা চকের ভিতরে, মানে একটা পেজের ভিতরে, একটা র্যামেলের ভিতরে আমি কি নিয়ে আসতে পারছি, আমার সবগুলো খতিয়ানের কতটা জের আছে সবগুলো নিয়ে আসতেছি, সেটার জন্যই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আবার র্যামেলটা প্রস্তুত করা হয়। তাহলে খতিয়ান উদ্বৃত্ত সময়ের তালিকা, এটা একটা কোশ্চেন হতে পারে র্যামেল। তাহলে র্যামেলটা কি, র্যামেলটা হচ্ছে খতিয়ান উদ্বৃত্ত সময়ের তালিকা, আর এটা হচ্ছে যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে, মানে হচ্ছে খতিয়ানের যে ডেবিট উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত থাকে, সেগুলো ডেবিট সাইড ক্রেডিট সাইড ঠিক আছে কিনা সেটা যাচাই করে। তাহলে এটা কি খতিয়ান উদ্বৃত্ত সমূহের তালিকা। এটা প্রস্তুত করা কি বাধ্যতামূলক, একটু আগেই তো বললাম, এটা প্রস্তুত করা কি বাধ্যতামূলক না। তাহলে রেয়ামিল প্রস্তুত করা কি বাধ্যতামূলক না, প্রস্তুত করা কি বাধ্যতামূলক নয়, মানে কি ঐচ্ছিক, যেটাকে আমরা বলি, বুঝতে পারছি। তাহলে কি এটা বাধ্যতামূলক না, এটা কি একটা ঐচ্ছিক বিষয়। একটা প্রতিষ্ঠান যদি চায়, সে কি রেয়ামিল প্রস্তুত করতে পারে, আর যদি না চায় তাহলে সে প্রস্তুত করতে পারবে না, না চাইলে না। বাট হচ্ছে কি, যদি প্রস্তুত করে তাহলে সেক্ষেত্রে কি এই যে আর্থিক বিবরণী আছে, আর্থিক বিবরণী আছে, এই যে আর্থিক বিবরণী, সেই আর্থিক বিবরণী প্রস্তুতে কি হবে, হেল্প হবে, সময় কম লাগবে। তো সেই জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের রেয়ামিলটা প্রস্তুত করা হয়।
এখন আসো র্যামিল থেকে আমরা যে হিসাব চক্র আছে না এখান থেকে আরেকটা যদি জানি তাহলে সেখানটা হচ্ছে যে র্যামিলটা হচ্ছে বেসিক্যালি হিসাব চক্রের কততম ধাপ? আমরা হিসাব চক্র করেছিলাম, মনে আছে? হ্যাঁ, হিসাব চক্র ওই যে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, জাবেদা, খতিয়ান, র্যামিল, মনে আছে? তাহলে কততম ধাপ পড়ে হিসাব চক্রের কততম ধাপ? এটা হচ্ছে পঞ্চমতম ধাপ। কত ধাপ? পঞ্চমতম ধাপ। ঠিক আছে, তাহলে এর র্যামিলের মাধ্যমে বেসিক্যালি কি করা হয়? সংক্ষিপ্তকরণ করে। আমাদের যে খতিয়ান যেটা বিষয়টা হয়, খতিয়ান সেটা কি করে? শ্রেণী বিন্যাস করে। এই এমসিকিউগুলোর অনেক সময় আছে। কি বিন্যাস করে? শ্রেণী বিন্যাস করে, তাই না? শ্রেণী আকারে প্রত্যেকটা একটা নগদের শ্রেণী, নগদান হিসাবে শ্রেণী, ক্রয় হিসাবে শ্রেণী, ফানাদার হিসাবে শ্রেণী হিসেবে নিয়ে আসে। আর সেই হিসাবে শ্রেণীগুলোকে একটা তালিকা নিয়ে আসে কি করে? সংক্ষিপ্ত করে। তাহলে র্যামিলটা কি করে? সংক্ষিপ্তকরণ করে। সংক্ষিপ্তকরণ। এই এমসিকিউটা অনেক আসে। এখানে যতগুলো বিষয় আছে এগুলো সবগুলো তোমার এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এমসিকিউ দেখবে, তোমার প্রত্যেকটা এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তুমি পাবা। যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে যাও তাহলে এখানে সবগুলো কোশ্চেন তুমি পাবা। বুঝতে পারছি? তাহলে র্যামিল এটা বেসিক্যালি ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্তর গুলো যে জেদ থাকে সেগুলো হচ্ছে গাণিতিকভাবে যাচাই করে। হ্যাঁ, এটা আর্থিক কেন যাচাই করা? এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা একটা তাহলে খতিয়ান উদ্ভিদ একটা তালিকা। তো ওই তালিকাগুলো দিয়ে কি হয় যে তালিকাটা আকার করলে হয় আমার আর্থিক বিভিন্ন প্রস্তুতে সাহায্য হয়, মানে সহায়তা করে থাকে। আর এটা প্রস্তুত করা বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক একটা বিষয়। আর এটা হিসাব চক্রের পঞ্চমতম ধাপ। আর এটা বেসিক্যালি হচ্ছে কি সংক্ষিপ্তকরণ করে, একটা তালিকা নিয়ে আসে, সংক্ষিপ্তকরণ করে। তো এই হচ্ছে র্যামিলের বেসিক, মানে একদম শুরুতেই যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা আমি এই বিষয়টা থেকে জানবো। এখন আসো র্যামিল থেকে কি কি প্রশ্ন আসতে পারে সিকিউর জন্য। দেখো এখানে খুবই সিম্পল ভাবে কিছু কোশ্চেন হয়। কোশ্চেন নাম্বার 1 এভাবে টাস্ক আসতে পারে যে মানে আমরা কোশ্চেন গুলো দেখবো, তারপরে কোশ্চেন অনুযায়ী আমরা আগাবো। ক্লিয়ার? কিভাবে কোশ্চেন আসতে পারে? এটা হচ্ছে প্রথম হচ্ছে যে রেয়া মিলে আসবে না, রেয়া মিলে আসবে না, রেয়া মিলে আসবে না এমন হিসাব সমূহের পরিমাণ কত বা নির্ণয় করো। ফলে একটা কোশ্চেন আসতে পারে কতে পাওয়া, ম্যাক্সিমাম সময় কতে পাওয়া যে রেয়া মিলে আসবে না এমন হিসাব সমূহের পরিমাণ কত, সেভ করতে পারো। কোশ্চেন নাম্বার 2 মাস্ট থাকবে যে একটা রেয়া মিল প্রস্তুত করো। কি প্রস্তুত করো? রেয়া মিল প্রস্তুত করো। এটা একটা কোশ্চেন। এরপরে এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে চলতি সম্পদ, আমরা যে সম্পদের ক্যাটাগরি গুলো, চলতি সম্পদ, তারপর বলতে পারে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, তারপর আসতে পারে চলতি দায়, তারপর বলতে পারে দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে? বলতে পারে নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদার। দারের পরিমাণ নির্ণয় করো। এই টাইপের কোশ্চেন আসবে। প্রথম হচ্ছে র্যামিল আসবে না এমন বিষয়গুলো, তারপর হচ্ছে র্যামিল প্রস্তুত করো বলতে পারে, তারপর হচ্ছে তোমাকে বলবে যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি দায়,
দীর্ঘমেয়াদী দায়, নিট ক্রয়, নিট বিক্রয় বা নিট দেনাদানের পরিমাণ। এখন এগুলা দেখে কোনো ঘাবড়ানোর দরকার নেই, এতগুলো আসবে না। তো যে কোনো বলবে তো চলতি সম্পদ বা স্থায়ী সম্পদের পরিমাণ বের করো, দুটোই আসবে। বাট আমি ওভারঅল তোমাকে বলে দিছি এইগুলোই তোমাকে জানতে হবে, এগুলোর ভিতরেই কোশ্চেন। লাস্ট আরেকটা কোশ্চেন টাইপ 3, ওকে, যেটা হচ্ছে যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় অথবা আসতে পারে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বুঝতে পেরেছি? মানে এটাই আসতে পারে তোমার কোশ্চেন টাইপ, এই 4টা টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায়। মানে এর বাইরে র্যামিল থেকে কোশ্চেন আসার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে? কোনো পসিবিলিটি নেই, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এখান থেকে আসবে। র্যামিলে আসবে না এমন হিসাব সময়ের পরিমাণ কত সেটা র্যামিল প্রস্তুত করতে বলতে পারে। তারপরে তাহলে এটা আমরা কর মধ্যে পেয়ে গেছি। এখানে বেসিক সাধারণত এই যে এই দুটো কোশ্চেন আছে, নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদায়, এগুলো ক্রতে আসে। আর হচ্ছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এগুলো হচ্ছে তোমার গতে বা খতে আসবে। আর এটাও সেম, তোমার এটাও কি গতে বা খতে আসতে পারে। বুঝতে পারছি? ওকে। আর এটা কি খ বা গতে আসবে। তো এই টাইপের কোশ্চেন গুলো আসবে আমাদের পরীক্ষা, র্যামিলে আসবে না। কি আসবে না? জাস্ট একটা সেন্টেন্স তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেন্টেন্সটা হচ্ছে ক টাকা সবস্তু র্যামিলের সূত্র, র্যামিলের সূত্র, ঠিক আছে? মানে কি সূত্র, মানে কি যেটা র্যামিলে আসবে না, কি আসবে না। ওকে, আচ্ছা। তাহলে প টাকা সবস্তু র্যামিলের সূত্র, এই দুটো বিষয় তোমার মাথায় রাখবে। একটা হচ্ছে প টাকা, একটা হচ্ছে সবস্তু র্যামিলের সূত্র, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা মাথায় রাখবে। এখন দেখো পতে কি বুঝাচ্ছে, পতে বুঝাচ্ছে হচ্ছে প্রারম্ভিক, কি বুঝাচ্ছে প্রারম্ভিক, ওকে। আর দ্বন্দ্বের সাথে কি বুঝাচ্ছে সমাপনী, কি বুঝাচ্ছে সমাপনী। তাহলে প টাকা মানে কি প্রারম্ভিক টাকা, আর সবস্তু মানে কি সমাপনী বস্তু। কিন্তু প্রারম্ভিক বলতে আমরা কি বুঝি, সর্বপ্রথম আমরা যদি বলি প্রারম্ভিক বলতে কি বুঝো তুমি, আর সমাপনী বলতে কি বুঝো, এই বিষয়টা জানতে হবে। তাহলে প্রারম্ভিক বলতে বোঝাচ্ছে যে বছরের শুরুতে, কোন হিসাবকাল শুরুতে, বছরের শুরুতে যেটা, হ্যাঁ, বা হচ্ছে হিসাবকালের শুরুতে, হিসাব কালের শুরুতে, বুঝতে পেরেছি? মানে হচ্ছে বছরের শুরুতে বা হিসাব কালের শুরুতে যেটা, বা আমরা যেটাকে বেসিকলি বলে থাকি হচ্ছে এক এক যে ইয়ার, ধরো এখন 26 সালে 2026, ঠিক আছে? তাহলে 1/1/2026 এটা হচ্ছে প্রারম্ভিক। তাহলে সমাপনীটা কি বছরের শেষে, বছরের শেষে যেটা, মানে হচ্ছে বা হিসাবকালের শেষে, হিসাব কালের শেষে। এখন দেখো অনেকের এটাই যে হিসাবকালের শুরুতে হিসাবকালের শেষে, এটা বুঝতে অনেকের ঝামেলা হয়। ধর একটা হিসাবকালটা কি হতে পারে, হিসাবকালের সময়কালীন কি হতে পারে, মানে একটা হিসাবকালের সমাপ্তিকাল কত হতে পারে, সেটা কি 3 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাসে হতে পারে, আবার কি চাইলে সেটা
1 বছরও হয়। আমরা কি বুঝতে পারছি? সময়কালে মানে হচ্ছে স্টেটমেন্ট গুলো তৈরি করতে হয় না? তো সে একটা প্রতিষ্ঠান স্টেটমেন্ট গুলো তৈরি করতে 3 মাস কালীন সে 3 মাসও সময় করতে পারে, সে 6 মাসও করতে পারে, সে 12 বা মানে 1 বছরও চাইলে করতে পারে। ওকে। তো আমি হিসাব কালটা বললাম। এরপর হচ্ছে তোমার ইয়ার দিয়ে তারিখ দিয়ে আসতে পারে 31/12/2026। তাহলে এই যে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু মানে প্রারম্ভিক বলতে বছরের শুরুতে এটা বললাম। তাহলে কি প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু মানে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু র্যামিলে আসবে। প্রারম্ভিক টাকা বলতে যেগুলোর সাথে টাকার সম্পর্ক। ফর এক্সাম্পল নগদ তহবিল, নগদ তহবিল। এরপর হচ্ছে ধরো নগদ তহবিল, এটা হচ্ছে 1/1/2026। আর হচ্ছে নগদ তহবিল 31/12/2026। তারপর হচ্ছে ব্যাংক জমা, ব্যাংক জমা 1/1/2026। আর হচ্ছে ব্যাংক জমা 31/12/2026। বুঝতে পারছি? তাহলে দেখো এই যে নগদ তহবিল 1/1 বলতে কি বোঝাচ্ছে? এটা কি 1/1 বলতে কি? এটা হচ্ছে প্রারম্ভিক, কি প্রারম্ভিক। আর 31/12/26 বলতে এটা বোঝাচ্ছে কি সমাপনী। এটা বলতে কি বোঝায়? সমাপনী বোঝায়। সেম ব্যাংক জমার ক্ষেত্র 1/1/26 এটা হচ্ছে প্রারম্ভিক, এটা কি প্রারম্ভিক। আর 31/12 এটা কি? এটা হচ্ছে সমাপনী, এটা হচ্ছে সমাপনী। নগদ তহবিল 1/1 মানে এই যে নগদ তহবিল কি? এটা কি টাকা না? সম্পদ না? টাকা না? হ্যাঁ। ব্যাংক জমা কি টাকা না? তবে এই ক্ষেত্রে কি বলছে? প্রারম্ভিকটা আসবে না। প্রারম্ভিকটা কি? এই যে 1/1 যেটা, এটা কি প্রারম্ভিক? তাহলে প্রারম্ভিকটা কি র্যামিলে আসবে না, তবে সমাপনীটা কি আসবে। মাথায় রাখ, সমাপনীটা কি ক্ষেত্রে? এক্ষেত্রে কি সমাপনীটা কি আসবে। তাহলে টাকার ক্ষেত্রে প্রারম্ভিক টাকাটা আসবে না, সমাপনী টাকাটা কি র্যামিলে আসবে। সেম দেখো প্রারম্ভিক এই যে ব্যাংক জমা 1/1 এটা প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিকটা কি? এটা টাকা, এটা আসবে না, তাহলে সমাপনীটা কি আসবে। ব্যাংক জমা 31/12/26 এটা মানে কি? এটা হচ্ছে সমাপনী, তাহলে সমাপনীটা কি র্যামিলে আসবে। ক্লিয়ার? ওকে। তাহলে টাকার ক্ষেত্রে প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আসবে। এবার দেখো বস্তু, বস্তু কি কি বস্তু হতে পারে? ফর এক্সাম্পল দেখো হচ্ছে আমরা মজুদ পণ্য দিতে পারি, মজুদ পণ্য 1/1/2026। ওকে। আর হচ্ছে মজুদ পণ্য 31/12/2026। ঠিক আছে। এখন দেখো এই যে 1/1 বলতে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে প্রারম্ভিক। 1/1 বলতে কি বোঝায়? 1/1 বলতে কি বোঝায়? প্রারম্ভিক। আর 31/12 এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে সমাপনী, কি সমাপনী। তাহলে দেখো বস্তু সমাপনীটা আসবে না, প্রারম্ভিকটা আসবে। তো মজুদ পণ্যটা কি? এটা সম্পদ না, এটা একটা বস্তু। বস্তুর ক্ষেত্রে তাহলে কি সমাপনীটা আসবে না, সমাপনীটা কি আসবে না, প্রারম্ভিকটা আসবে। তাহলে দেখো ফাইনালি কি দাঁড়ায়? টাকার ক্ষেত্রে প্রারম্ভিকটা আসবে আসবে না, সমাপনীটা আসবে। আর বস্তুর ক্ষেত্রে সমাপনীটা আসবে না, প্রারম্ভিকটা আসবে। বুঝতে পারছি? ওকে। এরপর দেখো আর কি কি আসবে না। কোনো কিছুর আগে কোনো সম্পদ, ধরো হচ্ছে কোনো সম্পদ, হ্যাঁ কোনো সম্পদ বা কোনো দায় বা কোনো আয়, হ্যাঁ বা কোনো ব্যয়। এই যে কোনো সম্পদ, কোনো দায়, কোনো আয়, কোনো ব্যয় এর আগে যদি হচ্ছে সম্ভাব্য থাকে, কি সম্ভাব্য, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, সম্ভাব্য আয়, সম্ভাব্য ব্যয় যদি থাকে, তাহলে সেটা কি র্যামিলে আসবে না। এখন যদি বলা হয় যে সম্ভাব্য বেতন, যদি বলা আছে কি বলা আছে? সম্ভাব্য বেতন,
তাহলে কি এটা রেমিলে আসবে? আসবে না। কারণ কি? এর আগে কি বলা আছে? সম্ভাব্য। ব্যয়টা কি একটা বেতনটা কি একটা ব্যয়? তো সম্ভাব্য বলা আছে। সম্ভাব্য থাকলে সেটা রেমিলে আসবে না। বুঝতে পারছি? তাহলে এই যে এই বিষয়গুলো অর্থাৎ টাকার ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে আর হচ্ছে সম্ভাব্য যে বিষয়টা, এটা খুব ভালো করে মাথায় রাখবা। বুঝছো? এরপরে এখান থেকে একটা ডিপ লেভেলের কোশ্চেন যদি হয় আর কি তোমাদের, হ্যাঁ, কোনটা রেমিলে আসবে না, একদম ডিপ লেভেলের যদি একটা কোশ্চেন হয়, তো সেক্ষেত্রে মাথায় রাখবা যদি রেয়া মিলে, আমাদের তো এরকম রেয়া মিল দেওয়া থাকবে, হ্যাঁ, আমাদের একটা রেয়া মিলের মানে বেসিক একটা রেয়া মিলের একটা শীট দেওয়া থাকে। এটা কিন্তু শুদ্ধ রেয়া মিল না, একটা তালিকা দেওয়া থাকবে, এটা কিন্তু শুদ্ধ না। ধরো সেখানে তোমার ক্রয় আছে, ঠিক আছে, ধরো ক্রয় আছে 100, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার প্রারম্ভিক মজুত পণ্য আছে, প্রারম্ভিক মজুত পণ্য আছে হচ্ছে ধরো 20, ঠিক আছে, তোমার সমাপনী মজুত পণ্য আছে, সমাপনী মজুত পণ্য আছে কত? ধরো তোমার হচ্ছে 20, ওকে, তাহলে এটা দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে আরেকটা টপিক, যেমন যদি বলা হয় সম্মানিত ক্রয়, কি সম্মানিত ক্রয় হচ্ছে তোমার, ধরো সাপোজ হচ্ছে আমি দিয়ে দিলাম 20 টাকা, ক্লিয়ার? তো মাথায় রাখবা এই যে তোমার যে তালিকাগুলো দেওয়া হবে, খতিয়ানের যে উদ্বৃত্তগুলো দেওয়া হলো, এগুলো কি এক একটা খতিয়ানের উদ্বৃত্ত, বুঝছো? এই যে খতিয়ানের উদ্বৃত্তগুলো দেওয়া থাকবে, এই খতিয়ানের উদ্বৃত্তের মধ্যে যদি তুমি সম্মানিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, কি বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ তোমার খতিয়ানের যে উদ্বৃত্তগুলো, এগুলো কি এক একটা খতিয়ানের উদ্বৃত্ত না? এগুলো কি খতিয়ানের যে উদ্বৃত্ত না? খতিয়ানের উদ্বৃত্ত, ঠিক আছে। এই যে খতিয়ানের উদ্বৃত্ত, এই খতিয়ানের উদ্বৃত্তগুলোর মধ্যে যদি তুমি সম্মিলিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেখো, সেই ক্ষেত্রে সমাপনীটা রেয়া মিলে আসবে, সেক্ষেত্রে কি সমাপনীটা রেয়া মিলে আসবে। আর হচ্ছে সম্মিলিত ক্রয় বের করার নিয়মটা কি? সম্মিলিত ব্যয় বের করার নিয়ম কি? সম্মিলিত বের করার নিয়ম হচ্ছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে যোগ করতে হয় নিট ক্রয়, বাদ দিতে হয় সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। বুঝতে পারছি? তাহলে হচ্ছে সম্মিলিত বের করার নিয়মটা কি? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়, তার থেকে বাদ দিতে হবে, এই দুটো যোগ করে যে অ্যামাউন্টটা আসবে তার থেকে সমাপনী মজুদ পণ্যটাকে বিয়োগ করতে হয়। তো তোমার যদি সম্মিলিত ক্রয়টা দেওয়া থাকে, এই যে খতিয়ানের যে উদ্বৃত্তগুলো দেওয়া থাকবে তোমার রেমিল প্রস্তুত করার সময়, সেখানে যদি তোমার সম্মিলিত ক্রয় বা বিক্রিত পণ্য ব্যয় দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো রেমিলে আসবে না, এগুলো আসবে না, আসবে না। কেন আসবে না? কারণ তুমি তো অলরেডি হচ্ছে প্রারম্ভিক সম্মিলিত ক্রয় বের করে ফেলছো, তুমি প্রারম্ভিক মজুদ পণ্য তার সাথে নিট ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিছো, তাহলে সেক্ষেত্রে তো তোমার এই অ্যামাউন্টটা এখানে আছেই। তাহলে কি দুইবার লেখা যাবে? যাবে না। যদি মানে দুই খতিয়ান উদ্বৃত্তগুলোর মধ্যে সম্মিলিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে, তাহলে সেক্ষেত্রে কি এই যে প্রারম্ভিক মজুদ পণ্য বা নিট ক্রয় এগুলো আসবে না, সেক্ষেত্রে কি সমাপনীটা কি রেমিলে আসবে, সমাপনীটা রেমিলে আসবে। বুঝতে পারছি? এই বিষয়টা একটু বেশি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সবাই গোলামায় ফেলে ফেলে, সবাই গোলাই ফেলে। অর্থাৎ তুমি যখন রেমিলে সম্মিলিত ক্রয় পাওয়া, তখন মাথায় রাখবা যে সেক্ষেত্রে অর্থাৎ প্রারম্ভিক আবার অর্থাৎ সম্মিলিত ক্রয় বের করার সময় যেগুলো যোগ করা হয় প্রারম্ভিক মজুদ পণ্যের নিট ক্রয়, সেগুলো আসবে না রেয়া মিলে, সমাপনীটা আসবে আর এই সম্মিলিত ক্রয়টা আসবে। ঠিক আছে, তাহলে সম্মিলিত ক্রয়টা আসবে আর কি সমাপনীটা আসবে, কিন্তু সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় কি রেয়া মিলে আসবে। তো এগুলো হচ্ছে রেয়া মিলের ক্ষেত্রে বিশেষ যে বিষয়গুলো। আরেকটা যে মনিহারি নিয়ে অনেকেরও ঝামেলা থাকে, মনিহারি, তাহলে মনিহারি
এটা কনফিউশনটা একটু দূর করে দিই। মণিহারি, অর্থাৎ মণিহারি হচ্ছে 1/1/2026, হ্যাঁ। আর একটা হচ্ছে মণিহারি 31/12/2026। মণিহারিটি কি একটা বস্তু না? আমরা ওই যে বলছিলাম সব বস্তু ওটার সাথে কানেক্টেড, বাট তারপর কেন জানি অনেকে এটাতে গোলাম হয়ে যায়। তো মণিহারিটা একটা বস্তু, তো বস্তুর ক্ষেত্রে মাথায় রাখবে প্রারম্ভিকটা আসবে না। এক্ষেত্রে কি প্রারম্ভিকটা আসবে, ওই যে আমরা জানি বস্তুর ক্ষেত্রে কি আছে প্রারম্ভিকটা, মণিহারি প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে। কারণ কি এটা হচ্ছে 31 মানে কি সমাপনী, সমাপনী মানে কি এটা অব্যবহিত থাকে, কি থাকে অব্যবহিত মজুদ, মানে অব্যবহিত মণিহারি, যেটা ব্যবহার করা হয় না। যেমন দেখো মণিহারির ক্ষেত্রে বিষয়টা এমন, তো তুমি বছরের শুরুতে তোমার মণিহারি ছিল, একদম শুরুতে যদি দেখি, শুরুতে তোমার মণিহারি ছিল ধরো 100 পণ্য, 100টা ছিল, তুমি আবার যোগ ক্রয় করছো, হ্যাঁ, তো ক্রয় করছো ধরো আরো 20টা, তাহলে করলে কত হয় 120টা তোমার ছিল, সেখান থেকে তুমি ব্যবহার করছো, কি করছো ব্যবহৃত, তুমি ব্যবহার করছো হচ্ছে ধরো আরো হচ্ছে 30টা, তাহলে তোমার কাছে আছে কত 90টা কি এখন অব্যবহৃত। এই অব্যবহৃতটা কি এটা তোমার জন্য সম্পদ না, প্রতিষ্ঠানের কি এটা সম্পদ না, সেই জন্য হচ্ছে অব্যবহৃতটা কি রেমিলে আসবে না। আর হচ্ছে প্রারম্ভিকটা আসবে, অর্থাৎ সমাপনী যেটা আসবে সেটা আসবে। ক্লিয়ার? ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের রেমিলে আসবে না এই ক্ষেত্রে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তারপরে যদি কোনো সমস্যা হয় তোমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন আছে, অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজে যোগ হয়ে যাবা, অ্যাকাউন্টিং ডিমার্স, বন্ধু বান্ধবকে ভিডিওগুলো শেয়ার করে দিবা। ওকে, তোমাদের কোন পরবর্তীতে কোন ক্লাসের উপরে কোন বিষয়গুলো নিয়ে তোমাদের ঝামেলা হয় সেগুলো কমেন্টসে জানাবা, তা নেক্সট টাইমে হচ্ছে ওইগুলোর উপরে ক্লাস দেব, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আছে র্যামিল প্রস্তুত করো, তাহলে আমাদের প্রথম যে ইয়েটা র্যামিল আসবে না সেটা আমরা শেষ করলাম। এরপর আছে যেটা র্যামিল প্রস্তুত করো, র্যামিল প্রস্তুত করো, প্রস্তুত করো, এরকম টাইপের যে কোশ্চেনটা হয় সেক্ষেত্রে কি পাবে একদম মাথায় রাখো, একটা চার্ট দিব এখন, ওই চার্টটাই জাস্ট মাথায় রাখবা, লেখে নিজের পড়ার টেবিলের সামনে রাখবা। এখন যখন র্যামিল করবা, র্যামিল করার আগে ওই চার্টটা একবার চোখ বুলায় নেবা, ঠিক আছে। আর যদি কোনো একটা সমস্যা হয়, কোনো অ্যান্টেন বুঝতে সমস্যা হয়, ওই চার্টের দিকে তাকাবো যে ওই চার্টটা কোথায় আছে। ক্লিয়ার? আমরা জানি র্যামিলে বেসিক্যালি একটা তালিকা, একটা হচ্ছে ডেবিটের আর হচ্ছে ক্রেডিটের, ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড থাকে, তাই না? আমরা এটাকে দুইটা সাইডে ভাগ করি, ওকে দিলাম, ওকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, ওকে। মাথায় রাখবা সম্পদ সমূহ, যত প্রকার সম্পদ আছে, কি যত প্রকার সম্পদ আছে, যত প্রকার সম্পদ আছে, সম্পদ সব সম্পদ সমূহ, এখানে একবারে এভাবে দিই, সকল সম্পদ সমূহ, যত প্রকার সম্পদ আছে সকল সম্পদ সমূহ ডেবিট দিকে বসবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এই সম্পদ সমূহের একটা বিপরীত সম্পদ থাকে, বিপরীত সম্পদটা কি, তাহলে সকল বিপরীত সম্পদ কোথায় বসবে ক্রেডিট দিকে বসবে, বিপরীত সম্পদ সমূহ কোথায় বসবে ক্রেডিট দিকে বসবে। এখন তো সম্পদ তো আমরা বলছি, বিপরীত সম্পদটা কি, বিপরীত সম্পদটা কি ভাইয়া, বিপরীত সম্পদটা হচ্ছে ওই সম্পদ যেটা দ্বারা মূল সম্পদকে পরিমাণ হ্রাস পায়, মানে মূল সম্পদকে কমানো হয়, কমিয়ে যায়। যেমন আমি তোমাকে বলি যে আমাদের আসবাবপত্র, কি আসবাবপত্র, এটা কি একটা সম্পদ, ধরো 20,000 টাকা, কত 20,000 টাকা। এখন বিপরীত সম্পদটা কি, এর যে অবশ্যই হয়েছে না, 1 বছর ইউজ করার পর অবশ্যই হয়েছে না, তাহলে সেই অবশ্যইটা
অবশ্যইটা বাদ দিছি আমি, কি বাদ দিছি? অবশ্যইটা বাদ দিছি। বাদ দিলে কি হয়? ধরো 2001 বছরে 2000 অবশ্যই হয়েছে, যেটাকে আমরা পুঞ্জীবিত অবশ্যই বলি। কি অবশ্যই বলি? পুঞ্জীবিত অবশ্যই। তাহলে কি আমার সম্পত্তির পরিমাণ কি 20,000 থাকে? না, 18,000 হয়েছে। এই যে পুঞ্জীবিত অবশ্যই, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ। বিপরীত সম্পদটা কি? আমার যে মূল সম্পদ থাকে, সেই মূল সম্পদকে কি হ্রাস করে, সেটাই হচ্ছে বিপরীত সম্পদ। বুঝতে পারছি? তাহলে এটা মাথায় রাখবা। তাহলে আমার মূল সম্পদকে হ্রাস করে যেটা, সেটাই হচ্ছে বিপরীত সম্পদ। ওকে, এরপর আসো আর কি আসতে পারে? সকল প্রকার ব্যয়। সকল ব্যয় সমূহ, সকল ব্যয় সমূহ কোথায়? ডেবিট দিকে বসবে। তাহলে যত প্রকার ব্যয় আছে, সকল ব্যয় সমূহ কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। সকল বিপরীত ব্যয় সমূহ, কি সমূহ? সকল বিপরীত ব্যয় সমূহ ক্রেডিট দিকে বসবে। ব্যয় সমূহ তো বুঝছি, বিপরীত ব্যয়টা কি তাহলে? বিপরীত ব্যয় হচ্ছে ওই ব্যয় যেটা দ্বারা আমার মূল ব্যয়টাকে কি কমিয়ে দেয়। যেমন আমরা দেখি ক্রয় হচ্ছে ধরো 1000 টাকা, ক্লিয়ার? তাহলে কি কখন ক্রয় কমে যাবে? কখন ক্রয় কমে যাবে? সেটা কি ক্রয় ফেরত। ক্রয় যদি আমি ফেরত করি, যেমন 500 যদি আমি ক্রয় ফেরত দিই, তাহলে কত থাকে? 500 থাকে। তাহলে এটা কি আমার মেন ক্রয়টা কি একটা ব্যয়, আর ক্রয় ফেরতটা কি একটা বিপরীত ব্যয়, যেটা কি আমার মেন ক্রয়টাকে মানে মেন ব্যয়টাকে কি করে? হ্রাস করে। মেন ব্যয়টাকে কি করে? হ্রাস করে। যেটাকে আমরা বলি কি ব্যয় হ্রাস। ব্যয় হ্রাসটা কি একটা বিপরীত ব্যয়। ব্যয় হ্রাসটা কি একটা বিপরীত ব্যয়। তাহলে কি বিপরীত ব্যয়টা হচ্ছে ওই ব্যয় যেটা আমার মূল ব্যয়টাকে কি কমিয়ে দেয়। বুঝতে পারছি? এরপরে দেখো, এরপরে কি আসতে পারে? এরপর দেখো আমরা যদি দেখি উত্তোলন। উত্তোলন, উত্তোলন গুলো কোথায় বসবে? ডেবিটে বসবে। উত্তোলন কোথায় বসবে? ডেবিটে বসবে। আর হচ্ছে মূলধন কোথায় বসবে? ক্রেডিটে বসবে। এটা মাথায় রাখবো। উত্তোলন ডেবিটে বসবে, মূলধন ক্রেডিটে বসবে। এরপরে দেখো সকল আয় সমূহ, কি সকল আয় সমূহ, যত প্রকার আয় আছে সকল আয় সমূহ কোথায় বসবে? ডেবিটে বসবে, ক্রেডিটে বসবে। আর সকল বিপরীত আয় সমূহ, সকল বিপরীত আয় সমূহ কোথায় বসবে? ক্রেডিটে বসবে। আর আয় সমূহ তো বুঝছি, বিপরীত আয় সমূহ কি ভাইয়া? কোশ্চেন আসে না? ও বিক্রয়টা কি দেখো, বিক্রয় হচ্ছে ধরো 80,000 টাকা। কত টাকা? 80,000 টাকা। এটা কি আমার আয়। এখন এই যে আয়, এটা হচ্ছে আয়, এই আয়কে যে কমায় দিবে সেটাই তো বিপরীত আয়। বিপরীত আয়টা কি? যেমন হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত ধরো 20,000 টাকা, তাহলে কত থাকে? 60,000 টাকা। তাহলে এই যে বিক্রয় ফেরতটা, এটা কি আয় হ্রাস না? আয় হ্রাস না? আয় হ্রাস না? এই যে যেটা আয় হ্রাস, সেটাই কি বিপরীত সেটাই কি বিপরীত আয়। তাহলে বিপরীত আয় হচ্ছে ওই আয় যেটা আমার মূল আয়টাকে কি কমায় দেয়। তাহলে কি এই যে বিক্রয় ফেরতটা কি একটা বিপরীত আয়। বিক্রয় ফেরতটা কি একটা বিপরীত আয়। এরপরে কি আসতে পারে? সকল সকল দায় সমূহ, সকল দায় সমূহ, যত প্রকার দায় আছে সবগুলো কোথায় বলবে? ক্রেডিটে বসবে। আর হচ্ছে সকল বিপরীত দায় সমূহ, সকল বিপরীত দায় সমূহ
কোথায় বসবে? ডেবিট সাইডে বসবে। এখন দেখো দায় তো বুঝছি ভাই, দায় সমূহ তো বুঝছি, এখন বিপরীত দায়টা কি সেটা তো বুঝি নাই। এখন দেখো পাওনাদারটা বুঝো, পাওনাদারটা কি? একটা দায়। পাওনাদার ধরো হচ্ছে 20,000 টাকা, এটা তো দায়, এটা কোথায় বুঝি? ক্রেডিটে বুঝবে। তাহলে বিপরীত দায়টা কি? ওই দায় যেটা হচ্ছে আমার মেইন যে দায়টা থাকে সেই দায়টাকে কমায় দেয়। তো হচ্ছে দেখো পাওনাদার, তাহলে এটা কমায় দিবে কি? পাওনাদারকে কমই যা কম, মানে কখন পাওনাদার কমে যায়? যখন দেখো আমি পাওনাদার পাবে হচ্ছে ধর 20,000 টাকা, এই পাওনাদার থেকে যে ছাড়টা পাওয়া যায়, যে সঞ্চিতিটা পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি পাওনাদারের বাট্টা সঞ্চিতি। কি বলে থাকি? পাওনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে ধরো 2,000 টাকা, তাহলে কত থাকে? 18,000 টাকা। 18,000 টাকা তাকে পরিশোধ করতে, তাই না? এই যে 2,000 টাকা পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এটা কি আমার পাওনাদারকে কমাই দিছে না? পাওনাদার ছিল কত? 20,000, এখন আছে কত? 18,000, তাহলে 2,000 টাকা কমে গেছে না? এই যে 2,000 টাকা যে কমে গেছে, যে কমানোর যে বিষয়টা, সেটাই কি বিপরীত দায়। ক্লিয়ার? অর্থাৎ যে দায় দ্বারা আমরা মূল দায়কে কমায় দেয় সেটা হচ্ছে বিপরীত দায়। এরপর আর কি আসতে পারে? এরপর আসো দেখো আমরা যত প্রকার ডেবিটের সুদ আছে, মানে এই যে এখানে যেগুলো আছে, হ্যাঁ, যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলোর সুদ, মানে ডেবিট সমূহ সুদ হচ্ছে সবসময় ক্রেডিটে বসবে। খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে কি? ডেবিট হিসাব সমূহের সুদ, তাহলে ডেবিট হিসাব সমূহের সুদ কোথায় বসবে? ক্রেডিটে বসবে। তেমনি ক্রেডিট যে আছে, ক্রেডিট, এই ক্রেডিট হিসাব সমূহের সুদ কোথায় বসবে? তাহলে ডেবিটে বসবে। কোথায় বসবে? ডেবিটে বসবে। এটা হচ্ছে ক্রেডিট হিসাব সমূহের সুদ। ক্লাসটা লম্বা হবে, আর বুঝে বুঝে বলতেছি সেই জন্য। তো হচ্ছে ডেবিট হিসাবের সময় সুদ হচ্ছে ক্রেডিটে বসবে, ক্রেডিট হিসাবের সুদ সময় কোথায় আসবে? ডেবিটে বসবে। এটা মাথায় রাখবে। এরপরে কোনো কিছুর আগে যদি, মানে কোনো একটা হিসাব আছে, সেই হিসাবের আগে যদি তুমি দেখো প্রাপ্ত আছে, কি আছে? প্রাপ্ত, প্রাপ্ত দেওয়া আছে, তাহলে সেটা কোথায় বসবে? ক্রেডিটে বসবে। তাহলে কোনো কিছুর আগে যদি প্রাপ্ত থাকে, কি থাকে? প্রাপ্ত থাকে, তাহলে সেটা কোথায় বসবে? ক্রেডিটে বসবে। আর কোনো কিছুর আগে যদি প্রদত্ত থাকে, কি থাকে? প্রদত্ত থাকে, তাহলে সেটা কোথায় বসবে? ডেবিটে বসবে। ক্লিয়ার? প্রাপ্ত থাকলে ডেবিটে, প্রদত্ত থাকলে, প্রাপ্ত থাকলে ক্রেডিটে, প্রদত্ত থাকলে ডেবিটে। তেমনি কোনো কিছুর আগে যদি পদই থাকে, কি থাকে? পদই থাকে, পদই থাকলে সেটা কোথায় বসবে? সেটা কোথায় বসবে? ক্রেডিটে বসবে। কোনো কিছুর আগে যদি প্রাপ্য থাকে, কি থাকে? প্রাপ্য থাকে, সেটা কোথায় বসবে? ডেবিটে বসবে। ক্লিয়ার? এরপরে আসো চারটা বিষয়, সমন্বয়ের চারটা বিষয়। একটা হচ্ছে অগ্রিম, অগ্রিম ব্যয়। যত প্রকার অগ্রিম ব্যয় সমূহ আছে সেগুলো কোথায় বসবে? ডেবিট সাইডে বসবে। আর যত প্রকার অগ্রিম আয় সমূহ আছে, অগ্রিম আয়, যতগুলো অগ্রিম আয় সমূহ, যত অগ্রিম আয় আছে সকল অগ্রিম আয় কোথায় বসবে? ক্রেডিটে বসবে। তারপর হচ্ছে সকল বকেয়া, বকেয়া আয় সমূহ, সকল বকেয়া আয় সমূহ কোথায় বসবে? ডেবিটে বসবে। আর হচ্ছে মানে হচ্ছে বকেয়া ব্যয় সমূহ কোথায় বসবে? ক্রেডিটে বসবে। ক্লিয়ার? এরপরে কি? কোনো কিছুর পরে যদি যদি সঞ্চিতি দেখো, কি দেখো?
সঞ্চিতি, তুমি বুঝতেছো না এটা কোন হিসাব? তুমি শুধু সঞ্চিতি দেখতেছো, শুধু সঞ্চিতি দেখতেছো, পিছনে শুধু সঞ্চিতি আছে। কি আছে? শুধু সঞ্চিতি আছে। যেমন আমি একটা বলতে পারি যে সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি। তুমি আগে সাধারণ সঞ্চিতিটা কি এটা তুমি বুঝতেছো না, বাট তুমি যদি দেখো এটা সঞ্চিতি আছে পিছনে, তাহলে এটা কোথায় বসাবে? ক্রেডিটে বসবে। এক্সিস্ট ওয়ান, সেই ওয়ানটা কি? আমরা আরেকটু আগে বলেছিলাম যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, যে বিপরীত দায় সমূহ, পাওনাদারের বাট্টা সঞ্চিতি যেটা, সে পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিটে বসবে। এই ছাড়া যত প্রকার সঞ্চিতি আছে, তাহলে হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি। তাহলে পাওনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে কোথায় বসবে? ডেবিটে বসবে। এছাড়া যত প্রকার সঞ্চিতি আছে, সকল সঞ্চিতি কোথায় বসবে? ক্রেডিটে বসবে। তারপর আসো তহবিল। তহবিল, কোনো কিছুর আগে তহবিল আছে, মানে কোনো কিছুর পর হচ্ছে তহবিল আছে। কি আছে? তহবিল। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে নগদ তহবিল, ঠিক আছে, এটা একটা তহবিল না? এখন তুমি তহবিল আছে, তুমি বুঝতেছো না এটা কি হবে, কোনো কিছুর আগে তহবিল আছে মানে পরে তহবিল আছে। তহবিল থাকলে সেটা কোথায় বসে? ক্রেডিটে বসবে। এক্সিস্ট ওয়ান, সে এক্সিস্টটা কি? এক্সিস্ট মানে সে একটা কি, সেটা হচ্ছে নগদ তহবিল। শুধুমাত্র নগদ তহবিল কোথায় বসবে? ডেবিটে বসবে। আর যত প্রকার তহবিল আছে, সকল তহবিল কোথায় বসবে? ক্রেডিটে বসবে। বুঝতে পারছি? ওকে। এরপরে আরেকটা বিষয় আমাদের কনফিউশন, অনেক সময় দেখবা শুধু সুদ আছে। কি আছে? শুধু সুদ আছে, বা শুধু বাট্টা আছে, বা শুধু হচ্ছে তোমার হচ্ছে ভাড়া আছে, বা শুধু হচ্ছে কমিশন আছে। তুমি বুঝতেছো না সুদ এটা কি প্রাপ্ত না প্রদত্ত, তুমি বুঝতেছো না। বাট্টা এটা কি প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা, বুঝতেছো না। ভাড়া সেম। কমিশন এটা কি কমিশন প্রদান না কমিশন প্রাপ্তি, তুমি বুঝতেছো। এখন কোনো কিছু বলা নাই, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে কি করবা? ডেবিট সাইডে বসাবা। কোন সাইডে বসাবা? ডেবিট সাইডে বসাবা। এই তাহলে এইটাই হলো আমাদের এই যে রেমিল প্রস্তুতির যে বিষয়গুলো, কোনগুলো ডেবিটে হবে কোনগুলো ক্রেডিটে হবে, সেই বিষয়টা খুব ভালো করে দেখো। এইভাবেই তোমাকে এগুলা বসাতে হবে। তো এই চার্টটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, এই চার্টটা তুমি তোমার টেবিলের সামনে রাখতে পারো লিখে। বুঝতে পারছি? ওকে। এরপরে যে টাইপসটা, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। চলতি সম্পদটা কি? যে সম্পদের সহজে রূপান্তর করা যায়, নগদে রূপান্তর করা যায়, যেটা হচ্ছে খুব সহজে তরল করা যায়, খুব সহজে তুমি এটা ভাঙাইতে পারবা, সেটা হচ্ছে চলতি সম্পদ। যেমন নগদ তহবিল, যেমন কি নগদ, বা আমরা যেটাকে বলি হাতে নগদ। কি নগদ? হাতে নগদ, ঠিক আছে। এটা কি সবচেয়ে নগদ তরল সম্পদ না? তুমি চাইলে এক্সচেঞ্জ করতে পারতেছো, এটা হচ্ছে চলতি সম্পদ। এরপরে হচ্ছে তোমার ব্যাংক জমা। ব্যাংক জমা এটা কি? এটা চলতি সম্পদ। তা যেগুলো যে ডিউরেশন, মানে যে সম্পদগুলোর ডিউরেশন তুমি লেস দেন 1 ইয়ার, মানে 1 বছরের ভিতরে বা একটা হিসাব কালের ভিতরে তুমি কি করতে পারো? এটারে সহজে তরল সম্পদে, কোন সম্পদে? তরল আকারে, তরল তরল সম্পদে নগদে কনভার্ট করতে পারবা বা ব্যাংকে কনভার্ট করতে পারবা, সেগুলি হচ্ছে কি চলতি সম্পদ, মানে যেগুলো তরল সম্পদ। স্থায়ী সম্পদদেরকে দীর্ঘমেয়াদী সম্পদ বলে, আমরা স্থায়ী স্থায়ী সম্পদ বলতে পারি। স্থায়ী সম্পদ যেমন আমি যদি বলি একটা দালান কোঠা, দালান কোঠা এটা কি চলতি সম্পদ? তরল সম্পদে রূপান্তর করা যাবে? যাবে। এটা কি লং প্রসেস, এটা অনেক সময় পর্যন্ত এখান থেকে, মানে যে সম্পদ থেকে
চলতি সম্পদ কি? যে সম্পদ থেকে তুমি অল্প সময় সুবিধা পাওয়া। হ্যাঁ, কোনো কিছু অ্যাচিভ করার জন্য অল্প সময়ের জন্য সুবিধা পাওয়া, সেটা হচ্ছে চলতি সম্পদ। আর দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ কি? যেখান থেকে তুমি অনেক বছর কি পাওয়া, সুবিধা পাওয়া। ঠিক আছে? যেমন হচ্ছে আসবাবপত্র, আসবাব, তারপর কি আছে? যেমন মেশিন, এগুলো কি? স্থায়ী সম্পদ। ক্লিয়ার? ওকে। এরপরে চলতি দায়, চলতি দায় বা যেটাকে আমরা বলি স্বল্প মেয়াদী দায়, মানে যেগুলো অল্প সময়ের জন্য যে দায়টা নিছো। তুমি ধরো হচ্ছে ব্যাংক থেকে, যে যাদের ক্রেডিট কার্ড আছে, ব্যাংক থেকে অতিরিক্ত, ব্যাংকের অতিরিক্ত নেয় না? ধরো তোমার ক্রেডিট আছে, তুমি 10,000 টাকা তোমার ব্যাংকে আছে, এখন তুমি 1,000 টাকা অতিরিক্ত 11,000 টাকা নিছো, তাহলে ব্যাংকে আছে তোমার কত? 10,000, তুমি 11,000 নিছো, তাহলে 1,000 টাকা তুমি অতিরিক্ত নিছো না? এটা কি অতিরিক্ত নিছো? এই অতিরিক্তটা কি? এটা আবার কি অল্প সময় পরিশোধ করে দিবা? দায়, এই দায়টাই হচ্ছে তোমার কি? চলতি দায়। যেমন পাওনাদার, পাওনাদারটা কি? একটা চলতি দায়। পাওনাদার দায়িত্ব অল্প সময় পরিশোধ করে দেওয়া। ঠিক আছে? তারপরে এখানে যেটা বললাম সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো কি? চলতি দায়। ক্লিয়ার? ওকে। এরপরে দীর্ঘমেয়াদী দায়, যেটা দীর্ঘ সময়ের জন্য, মানে অনেক সময়ের জন্য যেটা আমরা দিই, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, যেটা হচ্ছে যে দায়টা অনেক দিনের জন্য নেওয়া। ঠিক আছে? যেমন কি ঋণ, ঋণ একটা কি? দীর্ঘমেয়াদী দায়, অনেক সময়ের জন্য ঋণ। ঋণ কি তুমি আজকে 1 মাসের, ধরো 1 মাসের জন্য ঋণ নেয়? তো যারা ব্যাংক থেকে লোন নেয়, তো অনেক দিনের জন্য লোন নেয়, সেটাও কি? দীর্ঘমেয়াদী দায়। ওকে। তাহলে মানে আমি তোমাকে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। এখানে বইতে তোমাদের দেখবা যে চলতি সম্পদের তালিকা দেওয়া আছে, স্থায়ী সম্পদের তালিকা এবং চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় তালিকা দেওয়া আছে। ওই তালিকাগুলো একটু পড়ে নেবা, বারবার পড়বা, তাহলে তোমার এই রেয়ামিলে যে এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো তুমি সলভ করতে তোমার জন্য সুবিধা হবে। এরপর আমি যেটা বলেছিলাম যে নিট ক্রয়, কি কয়? নিট ক্রয়। নিট ক্রয় কিভাবে বের করবে? আমাদের একটা ক্রয় থাকবে, ক্রয় থাকবে, সে ক্রয়ের সাথে, সে ক্রয়ের সাথে যে অলিখিত ক্রয় থাকে, কি ক্রয়? অলিখিত ক্রয় যদি থাকে সেটা যোগ করতে হয়। আর যদি ক্রয় ফেরত থাকে, কি থাকে? ক্রয় ফেরত থাকে, সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি ক্রয় বাট্টা থাকে, ক্রয় বাট্টা থাকে, তাহলে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে? এরপরে যদি পণ্য উত্তোলন করা হয়, কি উত্তোলন? পণ্য উত্তোলন। যদি পণ্য উত্তোলন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমার নিট ক্রয়। বুঝতে পারছি? ওকে। এরপর হচ্ছে নিট বিক্রয়টা কি? নিট বিক্রয়, নিট বিক্রয় সেম ক্রয়ের মতো, বিক্রয় থাকবে, তাকে বাদ দিতে হবে বিক্রয় যদি ফেরত থাকে, বিক্রয় যদি ফেরত থাকে সেটা বাদ দিতে হয়। বিক্রয় যদি বাট্টা থাকে সেটা কি করতে হয়? বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই কি? নিট বিক্রয়। বুঝতে পারছি? ওকে। এরপরে কি বলছিলাম? নিট দেনাদার, নিট দেনাদার। ওকে। তাহলে নিট দেনাদার কি? আমাদের যে দেনাদার থাকবে, কি থাকবে? যে দেনাদার থাকবে, ওকে, সে দেনাদার থেকে তোমার যদি নতুন কুঋণ থাকে, কি কুঋণ? নতুন কুঋণ যদি থাকে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি নতুন কুঋণ সঞ্চিতি থাকে তাহলে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি অলিখিত বিক্রয় থাকে,
অলিখিত বিক্রয় থাকে, তাহলে সেটা কি করতে হবে? যোগ করতে হবে। এই যে যোগ বিয়োগ করার ফলে যে অ্যামাউন্টটা পাওয়া, সেটাই হচ্ছে নির্দেনাদার বা প্রকৃত দেনাদার। নির্দেনাদার, যেটাকে প্রকৃত দেনাদারও বলা হয়। ক্লিয়ার? এটাই হচ্ছে দ্বিতীয় টাইপের যে বিষয়টা, সেটা। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের রেয়ামিলের বেসিক ক্লাসটা, পার্ট 1। এটা হচ্ছে আমাদের রেয়ামিলের পার্ট 1। পার্ট 1। তো পার্ট 2 তে আমরা ম্যাথ সলভ করব। পার্ট 2 তে কি সলভ করব? ম্যাথ সলভ করব। তো যারা বেসিক ক্লাসটা করবে না, তাদের জন্য ম্যাথ সলভ মানে করতে গেলে একটু কষ্ট করতে হবে। তো আমি সবাইকে বলবো তোমরা হচ্ছে বেসিক ক্লাসটাকে করো। বেসিক্যালি হচ্ছে ওই যে রেয়ামিলের প্রস্তুতির চার্টটা বলছি, সেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে রেয়ামিল তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। আর আমি হচ্ছি একদম রেয়ামিলে বেসিক যতগুলো বিষয় আছে, তোমাকে একটা রেয়ামিল করার জন্য, মানে রেয়ামিলে ফুল মার্ক, রেয়ামিলে তুমি ফুল মার্ক পাওয়ার জন্য যতটুকু দরকার, একজন স্টুডেন্টকে যতটুকু জানা দরকার, সবগুলো আমি তোমাকে এখানে দেওয়ার চেষ্টা করছি। ম্যাথ অ্যাটলিস্ট 10 নাম্বার, মানে 10 মার্ক থাকে না এখান থেকে, এই 10 মার্ক পাওয়ার জন্য যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়েছি। ঠিক আছে? তো হচ্ছে এটাই হচ্ছে তোমাদের বেসিক ক্লাস। সো সিকিউ সলভ করার জন্য যতটুকু দরকার। আমরা পরবর্তী ক্লাস তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।